জি স্যার, রেকর্ড চালু হচ্ছে। আচ্ছা, রেকর্ডিং চালু হচ্ছে। এখন আমি আমার ইয়েটা শেয়ার করতেছি, স্ক্রিনটা শেয়ার করতেছি। দেখো দেখা যায় কিনা। দেখা যাচ্ছে think না? জি স্যার। স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। সো আমরা হচ্ছে লাস্ট দিন হচ্ছে কয়েকটা ডেফিনেশন দিয়ে শেষ করে রাখছিলাম। সেটা হচ্ছে প্যান্ডেমিক, এপিডেমিক আর হচ্ছে কি এন্ডেমিক, এই তিনটা ডেফিনেশন আমরা পড়ছিলাম। সো আজকের লেকচারটাও হচ্ছে আমরা কয়েকটা ডেফিনেশন দিয়ে শুরু করব। সো শুরুতেই যে ডেফিনেশনটা আছে, তিনটা ডেফিনেশন, তিনটা না চারটা ডেফিনেশন আমি বলবো। এই চারটা ডেফিনেশন হচ্ছে এইখানে নাই, স্লাইডে নাই। জাস্ট তোমরা হয়তো বা অলরেডি অনেকগুলো টার্মই জানো বা সামনে হয়তো বা শুনবা, খুবই কমন টার্ম আর কি। সো ফার্স্ট অফ অল যে টার্মটা আছে সেটা হচ্ছে তোমার মনে করো ইনভিট্রো। আমি যদি টার্মগুলো বলি সিরিয়ালি, ইনভিট্রো, তারপরে হচ্ছে তোমার ইনভিট্রো না, সরি, শুরুতে হচ্ছে ইনসিলিকো, তারপরে হচ্ছে ইনভিট্রো, তারপর হচ্ছে ইনভিভো আর হচ্ছে ইনসিটো। চারটা টার্ম, একটা হচ্ছে ইন সিলিকো, একটা হচ্ছে ইন ভিট্রো, আর একটা হচ্ছে ইন ভিভো, আর হচ্ছে লাস্ট হচ্ছে ইন সিলিকো, সরি ইনসিটো। তো শুরুতে যদি আমরা যাই তাহলে হচ্ছে ফার্স্টে যে টার্মটা আসবে সেটা হচ্ছে ইনসিলিকো। জিনিসটা কি আসলে? অ্যাকচুয়ালি ইনসিলিকো মানে কি? সে ফর এক্সাম্পল মনে করো তুমি একটা নতুন ড্রাগ আবিষ্কার করলা শেষের এজ এ, টার্মটা একটু যদি বলতেন আবার। হ্যাঁ, শেষের টার্মটা যদি আবার একটু বলতেন, ইন ভিট্রো, ইন ভিভো, ইন সিলিকো। আই এন আমি স্পেলিংটা বলতেছি, INSITU। SITU, ওকে। আচ্ছা, সো শুরুতেই আমরা যদি যাই, তুমি মনে করো প্রথম টার্মটা হচ্ছে তোমার ইনসিলিকো। ইনসিলিকো জিনিসটা আসলে কি? মনে করো তুমি হচ্ছে একজন আহ, মনে করো ড্রাগ ডেভেলপার। তো তুমি হচ্ছে একটা নতুন ড্রাগ আবিষ্কার করছো। এখন নতুন ড্রাগটা তুমি কোন একটা হিউম্যান বা অ্যানিমাল বডিতে অ্যাপ্লাই করার আগে বিভিন্ন ধরনের কম্পিউটার টুলস আছে বা বিভিন্ন ধরনের কম্পিউটার সফটওয়্যার আছে যেগুলোকে আমরা ইউটিলাইজ করে কম্পিউটারের মধ্যেই দেখি শুরুতে যে ড্রাগটা আমার বডিতে যাওয়ার পরে কি কিরকম কাজ করবে। কারণ প্রত্যেকটা ড্রাগকে একটা সার্টেন প্রোটিনকে কেন্দ্র করে বা টার্গেট করে কি করা হয়, ডিজাইন করা হয় যে বডিতে গিয়ে সে এই ড্রাগটা এই প্রোটিনের সাথে বাইন্ড করবে বা ইন্টারেকশন করবে, করে আমাকে একটা রেজাল্ট শো করবে। তো এই যে তোমার বডিতে গিয়ে রেজাল্ট শো করবে, সে আসলে বডিতে গিয়ে রেজাল্ট শো করবে কিনা এটা কোন একটা এনিমেল বা কোন একটা হিউম্যান বডিতে অ্যাপ্লাই করার আগে যেটা করা হয় যে কম্পিউটারে বিভিন্ন টুলস অ্যাপ্লাই করে দেখা হয় যে আসলে কিরকম ইন্টারেকশনটা করবে। এইটাকে বলা হয় হচ্ছে ইনসিলিকো মেথড। তার মানে হচ্ছে তুমি কম্পিউটারে টেস্ট করছো। ইনসিলিকো হচ্ছে কম্পিউটারে যেটা আমরা টেস্ট করতেছি। আচ্ছা, এখন কম্পিউটারে যদি সে ভালো রেজাল্ট দেয়, তারপর স্টেজটা হচ্ছে আমাদের ইনভিট্রো টেস্ট। এখন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি ইনভিট্রোটাকে, তাহলে মনে করো একজন পেশেন্ট আছে যার টাইফয়েড হয়েছে। সো তুমি টাইফয়েডের এগেইনস্টে একটা ড্রাগ ডেভেলপ করছো। এখন তুমি ডিরেক্টলি পেশেন্টকে ড্রাগটা খাওয়ানোর আগে তুমি যেটা করবা, টাইফয়েড যে জীবাণু দ্বারা হয়ে থাকে, যেমন হচ্ছে সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার কারণে টাইফয়েড হয়। সো তুমি শুরু যেটা করবা যে তুমি বাহিরে একটা কালচার মিডিয়াতে, আমরা তো পড়ছি হয়তো বা মাইক্রোবায়োলজিতে যে কালচার মিডিয়াতে ব্যাকটেরিয়া কালচার করা হয়। সো কালচার মিডিয়াতে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে ওই সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াকে তুমি হচ্ছে গ্রো করাবা। গ্রো করায় হচ্ছে ওইখানে তোমার ড্রাগটাকে অ্যাপ্লাই করবা। তার মানে হচ্ছে তুমি এখনো কিন্তু হিউম্যান বডি বা অ্যানিমাল বডিতে যাওনি। তুমি যেটা করছো, তুমি হচ্ছে বডির বাহিরে একটা কালচার মিডিয়াতে তুমি হচ্ছে তোমার ড্রাগটাকে টেস্ট করতেছো। এই যে প্রসেসটা, মানে বডির বাহিরে যে টেস্টের প্রসেসটা, সেটাকে আমরা বলি হচ্ছে ইনভিট্রো। তাহলে ইনভিভোটা কি হবে? ইনভিভোটা হচ্ছে ইনভিট্রো পাস করে গেলে তোমার ড্রাগটা, তারপরে স্টেজটা হচ্ছে ইন ভিভো। তার মানে হচ্ছে তুমি যেটা করবা, এইবার এনিম্যাল বা হিউম্যান বডিতে অ্যাপ্লাই করবা। তার মানে বডির ভিতরে এবার তুমি টেস্ট করতে চাচ্ছ। যেমন কোন একটা এনিম্যাল বা কোন একটা হিউম্যান বডি যার হচ্ছে টাইফয়েড হয়েছে, এবার তুমি তাকে ওষুধটা খাওয়ালা, যেহেতু সে বডির বাহিরে হচ্ছে তোমার সেফ দেখাইছে। তার মানে এবার বডির ভিতরেও তাহলে সে সেফ কিনা বা কাজ করে কিনা এইটা তুমি টেস্ট করবা। এইটাকে আমরা বলি হচ্ছে ইন ভিভো। বুঝতে পারছি? এই তিনটা টার্ম কি ক্লিয়ার হয়েছে আমাদের কাছে? জি স্যার। আর লাস্ট টার্ম যেটা আছে সেটা, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ একটু হ্যাঁ, আরেক তাহলে একটু ভালো করে ক্লিয়ার কাইন্ডলি। কোন কোনটা বোঝাবো?
স্যার এই তিনটাই মানে আরেকবার একটু সিরিয়ালি যদি বলতেন আচ্ছা আচ্ছা, তাহলে শুরুতে হচ্ছে তুমি একটা ইন ড্রাগ, ভিভো ইন ভিট্রো হ্যাঁ এগুলো বলতেছি। স্যার আরেকবার একটু বলুন। আচ্ছা, তুমি হচ্ছে সিরিয়ালে যদি যাই তাহলে শুরুতে ড্রাগটা ডেভেলপ করে কম্পিউটারে দেখলা যে ড্রাগটা তোমার বডিতে গিয়ে কাজ করবে কিনা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইন সিলিকো। তারপর হচ্ছে ইনভিট্রো যদি বলি তাহলে হচ্ছে কম্পিউটারে যদি সে সাকসেসফুলি কাজ করে যায়, তাহলে তুমি যেটা করলা এবার হচ্ছে বডির বাহিরে কোন একটা মিডিয়াতে তুমি টেস্ট করলে ড্রাগটাকে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনভিট্রো। আর ইনভিভো হচ্ছে যখন মিডিয়াতে মানে ইনভিট্রো টেস্টটাও যখন পাস করে যাবে, তখন তুমি বডির ভিতরে এবার ডিরেক্টলি অ্যাপ্লাই করবা ড্রাগটাকে। এই যে বডির ভিতরে ডিরেক্টলি টেস্ট করাটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি যে ইনভিট্রো ইনভিভো টেস্ট। তার মানে হচ্ছে কম্পিউটারটাকে হচ্ছে ইনসিলিকো, বোর্ডের বাহিরটাকে আমরা বলতেছি হচ্ছে ইনভিট্রো টেস্ট, বোর্ডের ভিতরের টেস্টটাকে আমরা বলতেছি হচ্ছে ইনভিভো টেস্ট। আর বাহির আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে ইনসিটো। এটা আসলে কি জিনিস, যেমন তুমি হচ্ছে কোন একটা কি বলে, তোমার মনে করো কারো একটা স্কিন ডিজিজ হয়েছে। সো স্কিন ডিজিজ হওয়ার পরে মনে করো সে ফর এক্সাম্পল তোমার কারো একটা টিউমার হয়েছে স্কিনের একটা সার্টেন জায়গাতে। সো তুমি দেখা গেছে ওই টিউমারটাকে ওই জায়গাতে রেখেই ট্রিটমেন্ট করতেছো ইন প্লেস। ইনসিটু মানে হচ্ছে ল্যাটিন একটা ওয়ার্ড যার মানে হচ্ছে ইন প্লেস। তার মানে তোমার যেই জায়গাতে হয়েছে ওই জায়গাতে রেখেই যখন তুমি একটা কোন একটা জিনিসকে নিয়ে টেস্ট করো বা হচ্ছে ডিজিজটা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করো, তখন তাকে আমরা বলি ইনসিটো। বা এটার একটা উদাহরণ দিয়ে যদি বলি, তুমি মনে করো ফর এক্সাম্পল তুমি করোনা পেশেন্ট নিয়ে স্টাডি করতে চাচ্ছ, তো তুমি সার্ভে করতে চাচ্ছ কোন একটা, তো তুমি ওই জায়গাতে গিয়ে যে যে জায়গাতে করোনা পেশেন্ট পাওয়া যায় যে যে হসপিটাল গুলোতে, ওইখানে গিয়ে স্টাডি করবা। ঘরে বসে কোন একটা কোশ্চেনের তৈরি করে তুমি কাজ করবা না, তুমি হচ্ছে ওই জায়গাগুলোতে গিয়ে হচ্ছে সার্ভে ডেটা কালেক্ট করবা। এটাকেও ইনস্টিটিউট বলা হয়। তার মানে হচ্ছে ইনস্টিটিউট মানে হচ্ছে ইন প্লেসে রেখে তুমি কোন একটা জিনিসকে ডায়াগনোসিস করতেছো, আদারওয়াইজ তুমি এটা ট্রিটমেন্ট করতেছো, সেটাকে আমরা বলি ইনস্টিটিউট। বুঝতে পারছি? টার্ম গুলো আই থিঙ্ক ক্লিয়ার হওয়ার কথা। ওকে ফাইন। স্যার এখন সো এরপরে যদি আমরা দুইটা টার্ম দেখি, সেটা হচ্ছে জেনারেল প্যাথোলজি আর একটা হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি। এখন আমরা জানি যে ইনফেকশাস একটা স্টিমুলি কাজ করে, বা এটাকে আমরা বলি হচ্ছে প্যাথোজেনিক স্টিমুলি বা প্যাথোজেনিক বা প্যাথোলজিক স্টিমুলি আমরা বলি। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে কাজ করে। এখন এগুলা কাজ করলে এটা হচ্ছে ব্রাঞ্চ, প্যাথোলজির দুইটা শাখা। যে যে শাখাতে মনে করো তোমার জেনারেল প্যাথোলজিটা হচ্ছে কি, যে কোনো একটা স্টিমুলি দ্বারা যখন বডি এফেক্টেড হলো, তখন আমরা জানি যে সেল অথবা টিস্যুতে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে, সেটা আমরা গত লেকচারে পড়ছি। এই যে সেল এবং টিস্যুতে চেঞ্জ নিয়ে যেই শাখাটা আলোচনা করে তাকে আমরা বলি হচ্ছে জেনারেল প্যাথোলজি। তার মানে হচ্ছে স্টিমুলি দ্বারা বডি এফেক্টেড হইলে সেল টিস্যুতে কি হবে, চেঞ্জ আসবে, এবং এটা নিয়ে যেই শাখাটা আলোচনা করে ফার্মা প্যাথোলজি, সেটাকে বলা হয় হচ্ছে জেনারেল প্যাথোলজি। এবং জেনারেল প্যাথোলজিটার একটা উদাহরণ যদি দিয়ে বলি, যেমন এবং এটা হচ্ছে হোল বডি থেকে হোল বডির সেল অথবা টিস্যুকে স্টাডি করে। এবং এটার একটা উদাহরণ যদি দিই তাহলে হচ্ছে যেমন এজিং। এজিং হলে আমাদের কি হয়, বা বয়স্ক যখন মানুষ হয়ে যায় তখন হোল বডিতে কি হয়, এফেক্ট পড়ে, হোল বডিতে চেঞ্জ আসে। সো এই যে হোল বডির টিস্যু অথবা সেল নিয়ে স্টাডিটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে জেনারেল প্যাথোলজি। আর সিস্টেমিক প্যাথোলজিটা হচ্ছে একটা সার্টেন অর্গানকে নিয়ে বা অর্গান সিস্টেমকে নিয়ে তারা স্টাডি করবে, হোল বডি না। জেনারেল প্যাথোলজি যেমন হোল বডি সেল টিস্যুকে স্টাডি করছে, বাট সিস্টেমিক প্যাথোলজির ক্ষেত্রে যেটা হবে যে স্পেসিফিক একটা অর্গান যখন কোন একটা ডিজিজ দ্বারা আক্রান্ত হবে, অনেক ডিজিজ আছে যেটা হচ্ছে একটা সার্টেন জায়গাতে লোকেটেড। একটা উদাহরণ যদি দিই তাহলে বলতে পারি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে কি, অ্যাপেন্ডিক্স নামক একটা পোর্শন থাকে যেটা হচ্ছে আমাদের বৃহদান্ত্রের একবারে শুরুতে থাকে, এবং এটা যখন বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়ে যায় তখন এটাতে ইনফ্লামেশন হয় ওই অর্গানটাতে, অ্যাপেন্ডিক্সটাতে। এটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলি। এখন এখানে কিন্তু আমাদের হোল বডি এফেক্টেড হচ্ছে না, জাস্ট সার্টেন ওই জায়গার ওই টিস্যু বা ওই জায়গাটা ইনফেক্টেড হচ্ছে। সো সিস্টেমিক প্যাথোলজিটা হচ্ছে ডিল করবে শুধু একটা স্পেসিফিক অর্গান বা অর্গান সিস্টেমকে নিয়ে। অর্গান সিস্টেম তো আমরা জানি তাই না, যেমন অর্গান সিস্টেম বলতে যেমন জিআইটি বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট যেটা আমরা বলি, বা এটাকে আমরা ডাইজেস্টিভ সিস্টেমও বলি আর কি। এটা হচ্ছে একটা অর্গান সিস্টেম, কারণ এখানে তোমার মাউথ থেকে শুরু করে টাং হয়ে তোমার মনে করো স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তারপর হচ্ছে তোমার মানে অনেকগুলো অর্গান মিলে হচ্ছে তোমার একটা অর্গান সিস্টেম গঠন করে।
সো যখন কোনো একটা ডিজিজ দ্বারা কোনো একটা অর্গান বা অর্গান সিস্টেম এফেক্টেড হবে এবং সেই অর্গান বা অর্গান সিস্টেমকে প্যাথোলজির যেই শাখাটা ডিসকাস করে বা আলোচনা করে বা স্টাডি করে তাকে আমরা হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি বলি। বুঝতে পারছি? এটা হোল বডিকে কেন্দ্র করে হবে না, বাট জেনারেল প্যাথোলজির ক্ষেত্রে যেটা হয়েছিল যে সবগুলা সেল টিস্যু, হোল বডি সেল টিস্যুকে ইয়া করা স্টাডি করা হচ্ছিল। এবং জেনারেল প্যাথোলজির এক্সাম্পল দিছিলাম হচ্ছে যেমন এজিং এর কথা বলছি। আর সিস্টেমিক প্যাথোলজির উদাহরণ হচ্ছে একটা সার্টেন অর্গানের ডিজিজ, যেমন হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস বা কোনো একটা ব্রেস্ট ক্যান্সার বলো বা যে কোনো একটা স্পেসিফিক ক্যান্সার যেটা হচ্ছে একটা সার্টেন জায়গাতে লোকেটেড। আই থিঙ্ক ক্লিয়ার হওয়ার কথা হয়েছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার জেনারেল প্যাথোলজিতে তো বলছে হোল বডিতে কাজ করে, তাহলে স্যার টিউমার কি এটা হোল বডিতে সমস্যা না, তখন আর কি? টিউমারটা, ক্যান্সারটা তোমার একটা সার্টেন জায়গাতে কিন্তু মেটাস্টেসিস না হওয়া পর্যন্ত সে কিন্তু একটা সার্টেন জায়গাতে লোকেটেড। যখন মেটাস্টেসিস হয়ে যাবে তখন কিন্তু এই যে ক্যান্সারটা কিন্তু দুই জায়গাতেই, তুমি যদি নর্মালি ক্যান্সার বলো তাহলে কিন্তু হবে জেনারেল প্যাথোলজির আন্ডারে। বাট তুমি যদি বলো যে একটা সার্টেন ক্যান্সার যেমন লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, যেটা এখনো মেটাস্টেটিক কন্ডিশনে নাই, মানে হোল বডিতে ছড়ায় নাই, কারণ হোল বডিতে তো সে অনেক পরে গিয়ে ছড়াবে। স্যার আমি টিউমারের কথা বলছি, টিউমারটা কি হোল বডিতে কাজ করবে জেনারেল প্যাথোলজিতে যে না টিউমারস না না, লিখছে? ও আচ্ছা, এখানে টিউমার্স এর কথা বলা হয়েছে। আচ্ছা, না, এটা হচ্ছে হোল বডিতে কাজ করবে না। এখানে আসলে টিউমারটা টিউমারটা এখানে ক্যান্সারাস টিউমার হলে আবার কিন্তু হোল বডিতে কাজ করবে ইন আ সেন্স, ঠিক আছে? মানে যদি টিউমারটা ক্যান্সারাস হয় আর কি, কারণ ক্যান্সার যদি তুমি স্পেসিফিক্যালি বলো, ক্যান্সার তো টিউমার টাইপই আর কি, টাইপিক্যালি। সো ওই ক্ষেত্রে কিন্তু হোল বডির ক্ষেত্রে হবে। মানে যদি এখানে টিউমার না হয় অ্যাকচুয়ালি ক্যান্সার হলে ভালো হইতো আর কি। মানে যদি তুমি লিটারালি ক্যান্সার বলো, আর যদি তুমি বলো যে লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার বা স্পেসিফিক কোনো একটা ক্যান্সার, দেন এটা হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি মধ্যে পড়বে আর কি। জি স্যার, আর বুঝতে পারছি। তারপরে যদি আমরা যাই, এটা এটা হচ্ছে পার্থক্য যেটা আমরা অলরেডি বলে ফেলছি আগেই, মানে সিস্টেমিক এবং জেনারেলের মধ্যে উদাহরণ দিয়ে। আচ্ছা, এখানে সাব ডিভিশন আছে কিছু কিছু প্যাথোলজি, যেমন হচ্ছে যদি আমরা একটা একটা করে যাই তাহলে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে গ্রস প্যাথোলজি, বা এটাকে আমরা ম্যাক্রোস্কোপিক প্যাথোলজিও বলতে পারি। ম্যাক্রোস্কোপিক প্যাথোলজি জিনিসটা আসলে কি? এটা হচ্ছে প্যাথোলজির যে ব্রাঞ্চটাতে কিছু ডিজিজ নিয়ে আলোচনা করা হয় এবং এখানে টিস্যু এবং অর্গান গুলাকে তোমার কোনো ধরনের মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস করা হয় না। যেমন এটা হচ্ছে কি টাইপ, আমি বলি যে তুমি ডক্টরের কাছে গেলা, ডক্টরের কাছে যাওয়ার পরে মনে করো তোমার কোনো একটা প্রবলেম নিয়ে গেলা, হইতে পারে যেটা হচ্ছে তোমার ভিজুয়ালি দেখা যায়, এটার জন্য কোনো টেস্ট করার দরকার নেই। যেমন তোমার মনে করো হেডেক, মাথা, মনে করো তোমার হচ্ছে জ্বর আছে। তো এখন অনেক সময় দেখা গেছে জ্বরটা মেপে দেখে কতটুকু আছে, বাট সে হচ্ছে হাত দিয়ে ওঠে দেখতে পারবে যে, বা ফিল করতে পারবে কতটুকু হয়েছে। বা তোমার মনে করো কোথাও হচ্ছে ফুলে গেছে, বা যেমন কিডনি পেশেন্টের কথাই যদি বলি, একজন কিডনি পেশেন্ট যখন একজন ডাক্তারের কাছে যাবে তখন সে কিন্তু শুরুতেই বিভিন্ন টেস্ট করবে না। বা কেউ যদি জন্ডিস নিয়ে যায় শুরুতেই সে কিন্তু টেস্ট করবে না, ভিজুয়ালি সে অনেকগুলো সিমটম দেখতে পারবে। যেমন জন্ডিসের ক্ষেত্রে দেখা গেছে দেখবে যে তার যেই সফট যে টিস্যু গুলা আছে বডির সেগুলাতে হচ্ছে ইয়েলো কালার হয়ে গেছে, যেমন চোখে, মানে তোমার যে ভিতরে যে ইয়া থাকে সেখানে তোমার দেখা গেছে চোখ হলুদ হয়ে গেছে। তারপর একজন কিডনি পেশেন্ট যখন একজন ডক্টরের কাছে যাবে তখন ভিজুয়ালি সে অনেকগুলা সিমটম দেখতে পাবে, যেমন হচ্ছে তার হাত পা ফুলে গেছে, কারণ হাত পায়ে পানি জমে যাবে। তো এই যে ব্যাপারটা, এটা দেখো, এই যে জিনিসগুলো হচ্ছে প্যাথোলজির যে ব্রাঞ্চ গুলা হচ্ছে তোমার এই যে ভিজুয়ালি যে সাইন সিমটম গুলা দেখা যায় সেটা নিয়ে ডিসকাস করে বা আলোচনা করে, সেটাকে আমরা বলি হচ্ছে গ্রস প্যাথোলজি বা ম্যাক্রোস্কোপিক প্যাথোলজি। তার মানে এখানে তুমি কোনো টেস্ট করতেছো না, তুমি ভিজুয়ালি দেখতেছো যে আসলে কি কি সাইন সিমটম দেখা যাচ্ছে। বুঝছি এটা। জি স্যার। আর সেলুলার প্যাথোলজিটা হচ্ছে এর পরের স্টেজ। যদি আমরা বলি যে সেলুলার প্যাথোলজি হচ্ছে তুমি এবার মাইক্রোস্কোপিক টেস্ট করবা। মাইক্রোস্কোপিক টেস্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে তুমি এবার মনে করো ওই জায়গার যে সেল বা টিস্যু, যেমন মনে করো একটা টিউমার আছে কোথাও, যে ওই টিউমার থেকে তুমি সেল নিয়ে পুরো টিউমারটাকে তুমি ইয়া করবা না, আলাদা করবা না, ওইখান থেকে কয়েকটা সেল তুমি আইসোলেট করে ওইটাকে মাইক্রোস্কোপে স্টাডি করবা এবং ডায়াগনোসিসের চেষ্টা করবা যে সেলুলার লেভেলে কি ধরনের চেঞ্জ আছে। সো এই যে মাইক্রোস্কোপিক লেভেলে যখন তুমি গিয়ে স্টাডি করবা তখন তাকে আমরা বলি হচ্ছে সেলুলার প্যাথোলজি। আর সার্জিক্যাল প্যাথোলজি হচ্ছে এবার যেটা করবা তুমি সেল নিয়ে ওইখানকার স্টাডি করবে না, পুরো টিউমারটাকে তুমি হচ্ছে বডি থেকে সার্জারি করে আলাদা করবা, করে হচ্ছে তুমি ওইখানে স্টাডি করবা।
এটাকে আমরা বলি হচ্ছে সার্জিক্যাল প্যাথোলজি। তার মানে বডি থেকে যখন কোনো একটা পার্টকে সার্জিক্যালি বা অপারেশন করে রিমুভ করে তুমি হচ্ছে স্টাডি করা হয়, তখন তাকে আমরা হচ্ছে সার্জিক্যাল প্যাথোলজি বলতেছি। ঠিক আছে? যেমন হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে যে একটা সার্টেন এজ এর পরে গিয়ে ইউটেরাসের অপারেশন করা লাগে, এবং ইউটেরাসটাকে অপারেশন করে বের করার পরে তোমার এটার বায়োপসি করা হয়, যে দেখা হয় যে এটার মধ্যে কোনো ধরনের ক্যান্সারাস ম্যাটেরিয়াল আছে কিনা। তো এটা হচ্ছে সার্জিক্যাল প্যাথোলজির আন্ডারে। আর ক্লিনিক্যাল প্যাথোলজিটা হচ্ছে কি, যেমন আমরা অনেক ক্ষেত্রে ইউরিন টেস্ট, তারপর হচ্ছে তোমার স্টুল টেস্ট, তারপর হচ্ছে ব্লাড টেস্ট করতে দেই বিভিন্ন প্যাথোলজিতে গিয়া। প্যাথোলজির এই ব্রাঞ্চটাকে আমরা বলি হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। তার মানে হচ্ছে বডির বিভিন্ন সিক্রেশনস বা বডির লিকুইডস, বিভিন্ন ফ্লুইডস, এগুলাকে যখন আমরা স্টাডি করতেছি, এম, তখন তাকে আমরা বলি হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। আর ইমিউনোপ্যাথোলজি জিনিসটা কি? ইমিউনোপ্যাথোলজি আমরা জানি যে ইমিউন সিস্টেমের অনেক ধরনের প্রবলেমের কারণে হ্যাঁ অনেক ডিজিজ হয়, যেটাকে আমরা অটো ইমিউন ডিজিজও বলতে পারি, বা ইমিউনো সাপ্রেশনের কারণে বিভিন্ন ডিজিজ হয়, যেমন হচ্ছে তোমার এইচআইভি এইডস হয়, হইলে ইমিউনো সাপ্রেশন হয়। সো ইমিউন সিস্টেমকে নিয়ে প্যাথোলজির যে ব্রাঞ্চটা স্টাডি করে সেটাকে আমরা বলি হচ্ছে ইমিউনোপ্যাথোলজি। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে। সো লাস্ট আমাদের কয়েকটা জিনিস আছে, যেমন এখানে আমরা বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করব, যে গ্রস প্যাথোলজিতে আমরা কি টেকনিক ইউজ করি। নাথিং, জাস্ট আমরা কি করি, পেশেন্ট আসছে, তার যে যে জায়গাগুলোতে যে প্রবলেম গুলো আছে আমরা ভিজুয়ালি দেখি, দেখে মানে আনএইডেড আইতে দেখি, দেখে আমরা ডায়াগনোসিসের চেষ্টা করি। সো গ্রস প্যাথোলজির ক্ষেত্রে স্পেসিফিক কোনো টেকনিক, স্পেশাল কোনো টেকনিক আমরা ইউজ করি না। লাইট মাইক্রোস্কোপিটা মাইক্রোবায়োলজিতে পড়ানোর কথা ছিল। মাইক্রোবায়োলজি কে পড়াইছিল আমাদের? স্যার অভি ম্যাম। স্যার এই চ্যাপ্টারটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল পরে। আচ্ছা, যাই হোক। সো লাইট মাইক্রোস্কোপিতে আমরা যেটা করি, যে স্যাম্পলটাকে তোমার কি করি, আমাদের যে আই পিসটা আছে সেটার নিচে রাখি, রেখে এখানে লাইট ইউজ করে ওইটাকে বিবর্ধন করে আমরা দেখি লেন্সের মাধ্যমে। এখন লাইট মাইক্রোস্কোপিতে স্যাম্পলটাকে বসানোর আগে বা ওই যে আমাদের আই পিসের সামনে বসানোর আগে আমরা যেটা করি সেটা হচ্ছে স্যাম্পল প্রিপারেশন নামে একটা টার্ম আছে। যেমন কি করা হয় আমি বলি, যে তোমার মনে করো বডি থেকে কোন একটা টিউমারকে আলাদা করা হইলো, এখন এই টিউমারটাকে তুমি মাইক্রোস্কোপের নিচে স্টাডি করতে চাচ্ছ। সো পুরো টিউমারটা তো তুমি নিবা না, তুমি যেটা করবা যে একটা স্লাইস নেবা বা একটা পাতলা পিস আকারে টিউমারটাকে আগে কাটবা, কেটে ওই পিসটাকে তুমি নিচে রেখে তারপর স্টাডি করবা। তো এই যে এটা হচ্ছে স্যাম্পল প্রিপারেশন লাইট মাইক্রোস্কোপের জন্য। এখন একটা নরম সরম থলথলে টাইপ জিনিসকে কিন্তু পাতলা স্লাইস করা কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে, যদি খুবই ফ্লেক্সিবল টাইপ জিনিস হয়, যে নরম বড়াই বা এই টাইপের। তো শুরুতে যেটা করা হয় সেটাকে হচ্ছে হার্ড বানানো হয়, যে স্যাম্পলটা বা স্পেসিমেনটা তুমি স্টাডি করতে চাচ্ছ সেটাকে শক্ত করা হয়। এবং শক্ত করার জন্য কি ইউজ করা হয়, যে প্যারাফিন অয়েল বলা হয় বা ওয়াক্স বা মোম জাতীয় জিনিস দিয়ে শুরুতে ওইটাকে হার্ড বানানো হয়। ওই স্যাম্পলটাকে ওইটার ভিতরে রাখা হয়, রাখলে ওইটা শক্ত হয়ে যায়। শক্ত হলে তারপর ছুরি বা স্কালপেল বলে আর কি, যে ছোট্ট ছুরি টাইপ আর কি, যেটা দিয়ে তোমার পাতলা স্লাইস করা যায়, করে ওই স্লাইসটাকে তোমার মাইক্রোস্কোপের নিচে স্টাডি করা হয়। সো দিস ইজ এ টেকনিক আসলে, যে তুমি লাইট মাইক্রোস্কোপের নিচে স্যাম্পল দেখার জন্য তোমাকে কি করতে হবে, শুরুতে তাকে ওয়াক্স জাতীয় জিনিস বা প্যারাফিন অয়েল জাতীয় জিনিস দ্বারা তাকে ট্রিটমেন্ট করতে হবে। হিস্টোকেমিস্ট্রির টেকনিকটা আমরা অলরেডি তোমরা মাইক্রোবায়োলজি ল্যাবে ইউজ করার কথা, সেটা হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য যে টেস্ট আমরা করি, গ্রাম স্ক্রিনিং টেস্ট। করছি না? স্যার আমাদের তো সবগুলা ল্যাব হয় নাই, আগে বন্ধ হয়ে গ্রাম গেছে। গ্রাম স্ক্রিনিং করছে? এই ল্যাবটা তো শুরুতেই করানোর কথা আই থিঙ্ক। আমরা শুধু কালচার মিডিয়া পর্যন্ত করছিলাম স্যার। আচ্ছা, যাই হোক, তারপরে আমি বলি তাহলে। থিওরি তো জানি গ্রাম স্ক্রিনিং এর, অবশ্যই পড়াইছে। সো গ্রাম স্ক্রিনিং এর ক্ষেত্রে যেটা করি, আমরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আইডেন্টিফিকেশনের জন্য একটা ডাই ইউজ করি। এটা তো আমরা জানি যে একটা কালারিং এজেন্ট ইউজ করি বা স্টেনিং এজেন্ট ইউজ করি, যেটা দ্বারা আমরা হচ্ছে বুঝতে পারি যে কোনটা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ। এই যে একটা ইন্ডিকেটর বা ডাই বা একটা স্টেনকে আমরা ইউজ করে কোন একটা সেলের বায়োলজিক্যাল স্ট্রাকচার আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, এটাকে বলা হয় হিস্টোকেমিস্ট্রি। হিস্টোকেমিস্ট্রি মানে হচ্ছে তাহলে কি, যে তুমি কোন একটা ডাই বা একটা স্টেন বা একটা ইন্ডিকেটরকে ইউজ করে কোন একটা বায়োলজিক্যাল স্ট্রাকচার বা বায়োলজিক্যাল সিস্টেমের স্ট্রাকচার আইডেন্টিফাই করতে চাচ্ছ বা স্টাডি করতে চাচ্ছ, এইটাকে আমরা বলতেছি হচ্ছে কি হিস্টোকেমিস্ট্রি। বুঝতে পারছি? হুম। জি জি স্যার। স্যার।
এরপরে 4 নাম্বারটা সেটা হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি অথবা ইমিউনো ফ্লুরোসেন্স। এই জিনিসটা কি আমি বলি একটু। তোমাদের ইমিউনোলজি একটা চ্যাপ্টার ছিল মাইক্রোবায়োলজিতে, আমি গত সেমিস্টারে পড়াইছি। আমরা জানি আমাদের বডিতে দুই ধরনের প্রোটিন যদি আমি বলি, একটা হচ্ছে অ্যান্টিজেন আর একটা হচ্ছে অ্যান্টিবডি। এরা লক এন্ড কি এর মতো কাজ করে। তার মানে একটা অ্যান্টিজেনের জন্য একটা সার্টেন অ্যান্টিবডি আছে, স্পেসিফিক। এমন না যে একটা অ্যান্টিবডি অন্য একটা প্রোটিনের সাথেও মানে একাধিক প্রোটিনের সাথেও কাজ করবে, ব্যাপারটা খুব রেয়ার, কম হয়। সো তুমি চাচ্ছ যে কোনো একটা পেশেন্ট, আমাদের অনেক ধরনের ডিজিজ হইলেই অনেক বডিতে আনওয়ান্টেড প্রোটিন তৈরি হয়, হওয়ার কারণে ডিজিজটা শো করে বা ডিজিজটা হয় অ্যাকচুয়ালি। এখন তুমি চাচ্ছ কোন একটা কি বলে ডিজিজ ডায়াগনোসিস করার জন্য, যে তুমি জানো এই ডিজিজটা হলে বডিতে এই প্রোটিনটা প্রেজেন্ট থাকবে, তুমি চাচ্ছ আসলে ওই প্রোটিনটা বডিতে আছে কিনা এটা টেস্ট করতে। এখন কিভাবে তুমি এই টেস্টটা করতে পারো? যেমন তুমি যেটা করবা সেটা হচ্ছে ওই প্রোটিনটা যেটাকে তুমি টেস্ট করতে চাচ্ছ সেটা হচ্ছে অ্যান্টিজেন। ধরো তুমি সেটাকে হচ্ছে অ্যান্টিজেন, এখন ওই অ্যান্টিজেনটা তোমার বডিতে আছে কিনা বা একজন পেশেন্টের বডিতে আছে কিনা এটা টেস্ট করার জন্য তার বডিতে একটা অ্যান্টিবডি দিবা। এখন তার বডিতে অ্যান্টিবডিটা অ্যাডমিনিস্টার করার পরে অ্যান্টিবডিটা যদি বডিতে গিয়ে বাইন্ড করে, তার মানে তার বডিতে অবশ্যই কি আছে, ওই প্রোটিনটা আছে। আর যদি বাইন্ড না করে তাহলে বোঝা যাবে কি নেই, বডিতে ওই প্রোটিনটা নাই। এই যে এই টেস্টটা, এইভাবে যে টেস্টটা আমরা করতেছি যে অ্যান্টিবডির মাধ্যমে কোন একটা অ্যান্টিজেন বা প্রোটিনকে আইডেন্টিফাই করা, এটাকে আমরা বলি হচ্ছে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি বলতে পারি। বা আমি যদি আরেকটা উদাহরণ দিই, বা এই ইমিউনো হিস্টোকেমিস্ট্রি অথবা ইমিউনো ফ্লুরোসেন্স দুটো সিমিলার টাইপের টার্মই। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি তোমাদেরকে, সেটা হচ্ছে হয়তো আগেও বলছি এটা, যে একজন পেশেন্টের বডিতে ক্যান্সার মেটাস্টেসিস হয়ে যাওয়ার পরে আমি বলছি যে সেলগুলা বডিতে, টিউমার সেলগুলা বিভিন্ন জায়গাতে ছড়ায় পড়ে। এখন তুমি চাচ্ছ কোন কোন জায়গাতে সেলগুলো ছড়ায় পড়ছে এটা টেস্ট করতে। এটা টেস্ট করার জন্য তুমি যেটা করছো, ওই পেশেন্টকে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স বডিতে অ্যাডমিনিস্টার করছো। এখন রেডিও অ্যাক্টিভ যে সাবস্টেন্সটা বডিতে অ্যাডমিনিস্টার করছো তার স্পেসিফিসিটি বা তার বৈশিষ্ট্য হচ্ছে সে শুধুমাত্র ক্যান্সার সেলের সাথে বাইন্ড করবে, অন্য কোনো সেলের সাথে বা ভালো কোনো সেলের সাথে সে বাইন্ড করবে না। তার মানে সে ক্যান্সার সেলের প্রতি স্পেসিফিক। এখন বডিতে যদি মেটাস্টেসিস হয়ে থাকে তাহলে সে দেখা যাবে যে সে একাধিক জায়গাতে বাইন্ড করছে, যেটা তুমি রেডিও ইমেজিং এর মাধ্যমে দেখতে পাবা। যে ইমেজিং করলে দেখা যাবে যে জায়গায় জায়গায় গ্লো করতেছে, আলো জ্বলতেছে এই টাইপের। যে যে জায়গাগুলোতে আলো জ্বলতেছে সেই সেই জায়গাগুলোতে ক্যান্সার সেল আছে। আর আদারওয়াইজ যদি তার মেটাস্টেসিস না হয় তাহলে একটা স্পেসিফিক জায়গাতে কি করবে, লোকেটেড থাকবে, একটা স্পেসিফিক জায়গায় শুধু গ্লো করবে। তো এই যে দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের মাধ্যমে স্পেসিফিক টাইপের সেলকে বডির বিভিন্ন জায়গায় আইডেন্টিফাই করতেছো। এটাকে বলতেছি হচ্ছে, আমরা আমরা বলতে পারি এটা হচ্ছে কাইন্ড অফ ইমিউনোফ্লুরোসেন্স টাইপ, যে আলো জ্বলতেছে যেহেতু। সো ইমিউনোহিস্টোকেমিস্ট্রিটা বুঝছি যে একটা অ্যান্টিজেনের মানে অ্যান্টিবডির মাধ্যমে বডিতে কোনো একটা সার্টেন অ্যান্টিজেন যেটাকে আমরা প্রোটিন বলি, ওই প্রোটিনটাকে আইডেন্টিফিকেশনের যে প্রসিডিওর সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি। আই থিঙ্ক ক্লিয়ার হওয়ার কথা হইছে, বুঝছি। হ্যালো, শোনা যাচ্ছে কথা? জি স্যার। ওকে ফাইন। তারপর দেখো যেটা, যে ইলেকট্রন মাইক্রোস্কোপ আমরা ইউজ করি, এটা একটা টাইপের মাইক্রোস্কোপ। সো এখানে এটা একটা টেকনিক। তারপরে 6 নাম্বার যদি আমরা বলি বায়োকেমিক্যাল টেকনিক, যদি বলি যে বায়োকেমিক্যাল টেকনিক হচ্ছে আমরা অনেক সময় দেখি যে ডাক্তারের কাছে গেলে আমাদের হোল বডি ইলেকট্রোলাইটের যে একটা স্টাডি করে, যে কতটুকু পটাশিয়াম আছে বডিতে, কতটুকু ক্যালসিয়াম, কতটুকু সোডিয়াম, কতটুকু ম্যাগনেসিয়াম, এরকম মিলিমোল পার ডেসিলিটার আকারে একটা টেস্ট দেয় আর কি, যে ইলেকট্রোলাইটের। বিশেষ করে যাদের ডায়রিয়া পেশেন্ট যদি নিয়ে যাও, শুরুতে এই টেস্ট দিবে যে তার বডিতে সব ইলেকট্রোলাইটের ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা, যে তার বডিতে কত আছে, নর্মালি কত, এবং নিচে একটা কমেন্ট লেখা থাকে। যে কমেন্টটা পড়লেই তুমি যে কোনো একটা ডায়াগনস্টিক রিপোর্ট যখন হাতে নিবা, কমেন্টটা পড়লেই বুঝতে পারবা। অ্যাজ এ ফার্মাসিস্ট যেহেতু তুমি অনেক টার্মের সাথে পরিচিত আছো, ডাক্তার হয়তো বা সাইন্টিফিক টার্ম ইউজ করবে ডেসক্রাইব করার জন্য ডিজিজটাকে, বাট
তুমি কমেন্ট পড়লে বুঝতে পারবা যে না কি হয়েছে পেশেন্টের, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে আর কি। তুমি অ্যাজ আ ফার্মাসিস্ট আই থিঙ্ক তুমি একটা ডায়াগনস্টিক রিপোর্ট কোনো একটা পেশেন্টের পাওয়ার পরে এটা দেখতে পারো, দেখে কিছুটা হলেও অ্যাজাম্পশন করতে পারবা যে কি হয়েছে। সো এই যে টেস্টটা যে তুমি কি করলা, যে ইলেকট্রোলাইট বা তারা বডিতে ইলেকট্রোলাইট কিরকম আছে সেটা স্টাডি করলা, অথবা সিরাম এনজাইমের কথা বলা আছে, এটা হচ্ছে জিনিসটা কি অ্যাকচুয়ালি, যে তুমি মনে করো একজন ডাক্তারের কাছে গেলা, বিশেষ করে কিড লিভার পেশেন্ট যারা থাকে তাদের বডিতে এনজাইমের চেঞ্জ হয়। লিভার ফাংশন টেস্টের জন্য বিভিন্ন এনজাইমের টেস্ট করা হয় বডির ব্লাড নিয়ে, ব্লাড স্যাম্পল নিয়ে, যেমন এসজিপিটি, তারপরে এসজিওটি, এই টাইপের বিভিন্ন টেস্ট আছে। সেগুলো হচ্ছে মেইনলি সিরাম এনজাইমের টেস্ট। তারপর হচ্ছে সেল কালচার, আর হচ্ছে সেল কালচারটা হচ্ছে মেইনলি সাইটোজেনেটিক অ্যানালাইসিসের জন্য ইউজ করা হয়। এটা আসলে কি, যে আমি বলি যে তুমি চাচ্ছ যে কোন একটা ক্রোমোজোমকে নিয়ে স্টাডি করতে, সো স্টাডি করার জন্য তুমি যেটা করবা যে সেলটাকে শুরুতে কালচার করে সেলের সংখ্যা বাড়ায় নিবা, নেওয়ার পরে তারপর ক্রোমোজোমটা নিবা, নিয়ে ক্রোমোজোমটা হচ্ছে তুমি স্টাডি করবা হচ্ছে মেইনলি মিউটেশন বা কোনো ধরনের চেঞ্জ আছে কিনা ক্রোমোজোমের। জেনেটিক মিউটেশন তো আমরা জানি যে মিউটেশন হয় কেন, কারণ হচ্ছে ক্রোমোজোমের কোনো একটা সিকোয়েন্সে চেঞ্জ আসবে, তখন তাকে আমরা মিউটেশন বলি। তো এটা স্টাডি করা হয় মেইনলি হচ্ছে সেল কালচারের মাধ্যমে। তারপর হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি, এটাতে মেইনলি আমরা যেটা করি যেমন ডাইরেক্ট মাইক্রোস্কোপি। ডাইরেক্ট মাইক্রোস্কোপির ব্যাপারটা আসলে কি জিনিস, যেমন তুমি কি করলা যে কোনো একটা পেশেন্ট ডাক্তারের কাছে গেলে তোমাকে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটাকে আমরা সিবিসি টেস্ট বলি, এটা তো জানিস সিবিসি টেস্টের নাম শুনছি আই থিঙ্ক, যে যেখানে আমাদের ব্লাডের সবগুলা সেল জি স্যার। সেল কাউন্ট করা হয় বা সেল কাউন্ট করে দেখা হয় যে নর্মাল লেভেলে আছে কিনা, বা কোনোটা বেড়ে গেছে কিনা, কোনোটা কমে গেছে কিনা। তো এটা ডাইরেক্ট মাইক্রোস্কোপিক টেস্টের মাধ্যমে করা হয়, যে তোমার ব্লাড স্যাম্পলটা মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখা হয় যে এতটুকু ব্লাডের মধ্যে এতগুলো সেল আছে, তাহলে কতটুকু ব্লাড, মানে আমাদের হোল বডিতে যতটুকু ব্লাড আছে ওইটাতে কতটুকু সেল থাকবে, এরকম একটা স্টাডি করা হয় আর কি। আর মলিকুলার প্যাথোলজি যদি বলি, তাহলে এটা হচ্ছে পলিমারিক চেইন রিঅ্যাকশন, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে। পিসিআর, পিসিআরটা হচ্ছে মেইনলি যেটা করা হয় যে তুমি হচ্ছে ডিএনএ বা ডিএনএ কোন একটা পার্টকে নিয়ে স্টাডি করতে চাচ্ছ, তো শুরুতে যেটা করতে হবে, তোমার ওই ডিএনএ যে পার্টটাকে তুমি স্টাডি করতে চাচ্ছ ওইটা নাম্বার বাড়াইতে হয়। মনে করো ওইটা নাম্বার বলতে ওইটাকে কপি করে করে অনেকগুলা কপি করে তারপর স্টাডি করা হয়, কারণ অল্প একটু স্যাম্পল নিয়ে তুমি হচ্ছে স্টাডি করতে পারবে না। তো যেটা করা হয়, এটা সংখ্যা বাড়ায় নিয়ে তারপর স্টাডি করা হয়, এবং এই সংখ্যা বাড়ানোর প্রসেসটা মানে ডিএনএ বা ডিএনএ পার্ট অফ ডিএনএ যেটাকে তুমি স্টাডি করতে চাচ্ছ, এর সংখ্যা বাড়ানোর যে প্রসিডিওর সেটাকে আমরা বলি হচ্ছে পিসিআর মাধ্যমে করা হয়। যে পিসিআরটা হচ্ছে চেইন রিঅ্যাকশন, তার মানে এখানে একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, চারটা থেকে মনে করো আটটা হবে, আটটা থেকে 16টা, এরকম মনে করো মানে দ্বিগুণ দ্বিগুণ হইতে থাকবে আর কি, বাড়তে থাকবে। সো এই প্রসিডিউরটা পিসিআর তোমাদের পড়ানো হবে ডিটেইলে সামনে। সো এই প্রসিডিউরটাকে বলা হয় হচ্ছে মলিকুলার প্যাথোলজি। সো এই টার্ম গুলা বা টেকনিক গুলা ক্লিয়ার হয়েছে মোটামুটি টুকটাক? স্যার এই পিসিআরটাই কি যে কোভিড এর জন্য যে টেস্ট করতেছে এই না ওইটা, পদ্ধতিতে কি? হ্যাঁ হ্যাঁ ওইটা সিমিলার টাইপের। ওইটা হচ্ছে আরটি-পিসিআর, ওইটাকে বলা হয় রিয়েল টাইম পিসিআর, যেটা আরো বেশি প্রিসাইজ, আরো বেশি স্পেসিফিক, যেটা হচ্ছে কোভিড এর জন্য করা হয়। ঠিক আছে, বাট এই টাইপেরই প্রিন্সিপাল যদি বলি তাহলে মোটামুটি কাছাকাছি সিমিলার টাইপের, ওইটারই আপডেটেড ভার্সন আর কি। জি স্যার। ওইটার নাম হচ্ছে রিয়েল টাইম পিসিআর বা আরটি-পিসিআর বলে। আর নর্মাল পিসিআরটা আমরা হচ্ছে এমনিতেই করি, বিভিন্ন ধরনের জেনেটিক ডিসঅর্ডার আইডেন্টিফাই করা যাবে তোমার পিসিআর দিয়ে আর কি, পিসিআর টেস্টের মাধ্যমে। ওকে, তো ডায়াগনোসিস যদি বলি, এখন আর লাস্ট দুইটা টার্ম আছে আমাদের জন্য। ডায়াগনোসিসটা হচ্ছে একটা ফর্মাল একটা টার্ম, যেটাতে আমরা হচ্ছে মেইনলি যার মাধ্যমে আমরা কোনো একটা ডিজিজকে আইডেন্টিফাই করে থাকি, এবং এই ডিজিজ আইডেন্টিফিকেশনের জন্য আমাদের নর্মালি তিনটা জিনিস কাজ করা লাগে। একটা হচ্ছে তোমার কি, যে ফার্স্টে আমরা কিসের উপর বেস করে অ্যাকচুয়ালি ডায়াগনোসিসটা করি, পেশেন্ট সিমটম যেটা পেশেন্ট নোটিস করবে, ডক্টরস ফাইন্ডিং যেটাকে আমরা সাইন বলি, এন্ড লাস্টলি যেটা সেটা হচ্ছে ল্যাবরেটরি রেজাল্ট অথবা ইনভেস্টিগেশন রেজাল্ট। তার মানে হচ্ছে তিনটা জিনিস এর উপর বেস করে আমরা কোন একটা ডিজিজকে ডায়াগনোসিস করি। ফার্স্ট অফ অল কি, যে পেশেন্ট কি দেখলো যেটাকে আমরা সিমটম বলি, ডক্টর কি ফাইন্ডিংস পেলো সেটাকে আমরা সাইন বলি, আর লাস্টলি হচ্ছে কি ল্যাবরেটরি টেস্ট বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের ফলে আমরা যে জিনিসটা আইডেন্টিফাই করে থাকি। সো এই তিনটা জিনিসকে কম্বাইন্ডলি করার মাধ্যমে আমরা হচ্ছে কোন একটা ডিজিজকে আইডেন্টিফাই করে থাকি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডায়াগনোসিস। আর বুঝছি এটা তো জানি, আই থিঙ্ক এটা বোঝার কিছু নাই আসলে মন। আর প্যাথগনোমোনিক এই জিনিসটা আসলে কি, প্যাথগনোমোনিক জিনিসটা হচ্ছে মেইনলি যে কিছু কিছু
সাইন বা সিমটম থাকে যেটা হচ্ছে খুবই ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স বা খুবই স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স কোন একটা ডিজিজের জন্য। তার মানে হচ্ছে যেমন আমরা যদি কোনো একটা পার্সনের কথা বলি, যে একটা পার্সনকে ডিফাইন করার জন্য কিন্তু আমরা কি করি, যে তার একটা স্পেসিফিক ক্যারেক্টারকে আমরা হচ্ছে নিয়ে নেই। যে যদি আমি বলি, আমরা অনেক সময় দেখবা যে বিভিন্ন সেলিব্রিটি টক শোতে এটা হয় মেইনলি, যে একজন সেলিব্রিটিকে বিভিন্ন সেলিব্রিটির নাম বলা হয় এবং বলা হয় যে আপনি তাকে এইটা দিয়ে মানে কোন একটা স্পেসিফিক ক্যারেক্টার দিয়ে ডিফাইন করবেন, মানে তার তার নিজস্ব একটা ক্যারেক্টার যেটা তার সাথে যায়। সিমিলার ওয়েতে ডিজিজের ক্ষেত্রে এই ব্যাপারটা আছে অ্যাকচুয়ালি, যে ডিজিজের ক্ষেত্রেও তার প্রত্যেকটা ডিজিজের জন্য কিছু স্পেসিফিক জিনিস আছে, বা প্রত্যেকটা না, কিছু কিছু ডিজিজের জন্য কিছু স্পেসিফিক জিনিস আছে যেটা ওই ডিজিজেই হয়, অন্য ডিজিজের ক্ষেত্রে হয় না। সো তুমি ওই সিমটমটা বা সাইনটা দেখেই বলতে পারবা যে কি ডিজিজ হইতে পারে ওই পেশেন্টের। যেমন মনে করো হাত পায়ে পানি জমে যাওয়া কিডনি পেশেন্টের ক্ষেত্রে, সো তুমি হাত পায়ে পানি জমে যাওয়া দেখলে বলতে পারবা যে চোখে মুখে 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 পানি জমে যাওয়া। সো এটা দেখলে তুমি বুঝতে পারবা যে পেশেন্টের হয়তো বা কিডনি প্রবলেম দেখা দিচ্ছে বা দিছে। তারপর হচ্ছে মনে করো স্কিন ইয়েলো হয়ে যাওয়া, তার মানে লিভারের কোনো সমস্যা হয়েছে, তার মানে স্পেসিফিক। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন কমপ্লেক্স স্পোর্টস এর একটা কথা বলা হয়েছে, যে এই স্পটটা হবে শুধুমাত্র তোমার মিসেলস হইলে। মিসেলসটা হচ্ছে একটা ভাইরাস জনিত একটা ডিজিজ, যেখানে তোমার হচ্ছে আম, প্রচুর জ্বর হয়। এই ডিজিজটা হইলে দেখা গেছে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর হইতে পারে, রানি নোজ মানে নাক বন্ধ হয়ে যেতে পারে, ঠান্ডা লাগতে পারে, এই টাইপের প্রবলেম হয়। পাশাপাশি যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে তোমার কি এই কমপ্লেক্স স্পট যেটা আছে সেই সিমটমটা তোমার দেখা দিবে। এবং এটা কিরকম আসলে আমরা যদি একটু আমি যদি একটু করে দেখাই, কি বলে এটাকে, ছবি দিয়ে দেখাই, তাহলে এই যে দেখো এইখানে একটা ছবি আছে, আমি ছবিটা বের করে রাখছিলাম আগে তোমাদের দেখানোর জন্য। ছবিটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো এখানে দেখো এই যে মুখের ভিতরে স্পট হয়েছে, যে বালুর মতো ছোট ছোট সাদা সাদা দানার মতো হয়েছে, এবং এটা চারপাশে একটু লালচে লালচে একটা সার্কেল টাইপ থাকে আর কি। এবং এই টাইপের প্রবলেম গুলা মুখের ভিতরে যদি এই টাইপের প্রবলেম হয়, তাহলে দেখলে বোঝা যাবে যে এটা হয়তো বা মিসেলস জাতীয় কোনো ধরনের প্রবলেম। ঠিক আছে, তো এটা হচ্ছে কমপ্লেক্স স্পোর্টস বা যেটাকে মিসেলস হইলে হয় আর কি। এবং এটাকে এবং এই যে সিমটমটা, যে সিমটমটা একটা ডিজিজকে আইডেন্টিফাই করতে সাহায্য করে, সেটাকে আমরা বলি হচ্ছে প্যাথগনোমোনিক বলি আর কি। ঠিক আছে, সাইন বা সিমটম যেটাই বলি আর কি। সো দ্যাটস ইট। এটা হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের ক্লাস বা এই চ্যাপ্টারটা। এরপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে নতুন চ্যাপ্টার শুরু করব, এবং এই নতুন চ্যাপ্টারটার উপরে তোমাদের একটা কি বলে কুইজ হবে আর কি। সো এই তো, কারো কোনো কোশ্চেন আছে আজকের লেকচারের উপর? হুম। না স্যার। সবকিছু বুঝে ফেলছি। করছে স্লাইড রেকর্ডিংটা অফ করে দিলে আই থিঙ্ক চলবে, হবে, কোনো সমস্যা নেই, ক্লাস যেহেতু শেষ।